হ্যালো স্টুডেন্টস, আমরা ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফল এই চ্যাপ্টারটাকে আলোচনা করছিলাম। এর আগের যে ভিডিওগুলো সেগুলো আমরা ত্রিভুজকে কেন্দ্র করে ছেড়েছিলাম। প্রাথমিক ধারণা ত্রিভুজের ছিল এবং তারপরে নিজে করে কয়েকটা এক্সারসাইজও করিয়েছি আমরা। আজকে আমরা চতুর্ভুজে আসছি, চতুর্ভুজ চ্যাপ্টারগুলো শুরু করছি এবং এই চতুর্ভুজের যে প্রাথমিক যে বেশ কিছু ধারণা সেগুলো সম্পর্কে আসা যাক। যেমন এই ভিডিওতে আমরা যে ধারণা দেব তাতে ট্রাপিজিয়াম, রম্বস, সামান্তরিক, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বহুভুজ ইত্যাদি বেশ কিছু বিষয়ের আমরা প্রাথমিক ধারণাগুলো আগে একটু ক্লিয়ার করে নেব, কীভাবে ফর্মুলা আসছে না আসছে ইত্যাদি। এবং তারপর পরের ভিডিওতে আমরা কোষে দেখি যে 15.1 আছে তোমাদের কোষে দেখি বইয়ে 15.1, তারপরে ভিডিওতে আমরা শুরু করব। তাহলে শুরু করছি। এখানে প্রথমে আমরা আসছি ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়াম কাকে বলে না, এগুলো সবগুলো দেখো বর্গক্ষেত্র, বিভিন্ন প্রকার আছে বর্গক্ষেত্রের, এগুলো তার মধ্যেই পড়ে। তো ট্রাপিজিয়াম সংজ্ঞাটা যদি তুমি দেখো তাহলে ট্রাপিজিয়াম বলতে এমন একটা চতুর্ভুজ বোঝাবে যার দুটো বাহু সমান্তরাল, বাস এটাই, দুটো বাহু সমান্তরাল। যেমন মনে করো আমরা যদি এটাকে ট্রাপিজিয়াম বলি, এটা মনে করো ট্রাপিজিয়াম যার দুটো বাহু সমান্তরাল। সমান্তরাল দেখতে পাচ্ছ কোন দুটো বাহু? এই দুটো বাহু সমান্তরাল, যারা পরস্পর না কোনোদিন দূরে যাবে না কোনোদিন কাছে আসবে, সেটা হচ্ছে সমান্তরাল। তাহলে আমি যদি নামকরণ দিই এ বি সি ডি, তাহলে এই এবিসিডি চতুর্ভুজের দুটো বাহু সমান্তরাল। কোন কোন বাহু দুটো? একটা এবি আর একটা ডিসি, এই দুটো বাহু সমান্তরাল বটে। তো সাধারণত ট্রাপিজিয়াম দু রকমের হয়। এক, দুটো বাহু সমান্তরাল তো সব ট্রাপিজিয়ামই হয়, কিন্তু কোনো কোনো ট্রাপিজিয়ামে এই বিপরীত বাহুগুলো সমান হয় আর কোনো কোনো এই বিপরীত বাহুগুলো সমান হয় না। যেমন এই ছবিটি যদি তুমি দেখো, এটার বিপরীত বাহু দুটো সমান নয়, এটা দেখেই বুঝতে পারছি এর চেয়ে এটা বড় হবে। আর কিছু ট্রাপিজিয়াম আছে যেগুলো এই দুটো বাহু সমান, যেমন এটা নামবে তেমনি এটা নামবে, সেক্ষেত্রে সমান হলো। তাহলে ট্রাপিজিয়ামের, তো এটা হলো ট্রাপিজিয়ামের মূল আকারটা। আসা যাক এর ক্ষেত্রফল তুমি কি করে নির্ণয় করবে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যেটা সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের, সেটাতে আসা যাক। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলে আসছে আমরা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তো এই যে আকারটা, এর ক্ষেত্রফল তুমি ডাইরেক্টলি একটা ফর্মুলায় বার করতে পারবে না, যার জন্য আমাদের কিছু মিক্সিং অফ দরকার আছে। যেমন আমরা যদি এটার একটা কর্ণ টেনে দিই, তাহলে লক্ষ্য করো, আমি আবার বলছি, এটা তুমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত হবে কি করে বার করবে সেটাতে আসছে। তাহলে আমি একটা কর্ণ টেনে দিচ্ছি, এখানে একটা কর্ণ টেনে দিলাম। কর্ণ যদি টেনে দাও তাহলে তুমি দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ, একটা ত্রিভুজ এডিসি আর একটা ত্রিভুজ এ বি সি। তো যদি আমি এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল এবং এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল বার করে নিয়ে তাদের যোগ করে দিই, তাহলে তুমি পুরো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পেয়ে যাবে। ক্লিয়ার? শুরু করা যাক। তাহলে ত্রিভুজ এ বি এডিসি এর ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। নিশ্চয় বুঝতে পারছো কথাটা? তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে দিলে তুমি টোটাল ট্রাপিজিয়াম এ বি সি ডি এর ক্ষেত্রফল পেয়ে যাবে। ট্রাপিজিয়াম এ বি সি ডি এর ক্ষেত্রফল নিশ্চয়। তাহলে ট্রাপিজিয়াম এ বি সি ডি এর ক্ষেত্রফল পেয়ে যাবে এইটা এটা যোগ করে। আচ্ছা, এবারে ত্রিভুজটা আসছে, আমরা দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়। তাহলে আমি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা লিখলাম, আর এরও ক্ষেত্রফল নিশ্চয়ই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা লিখলাম। কিন্তু ভূমি উচ্চতা শব্দ আলাদা হবে, কিন্তু ফর্মুলা তো সেম থাকছে। এবারে তুমি মান বসাও। প্রথমে তুমি এডিসি আসছো, এডিসি এ আমি এর ভূমি কোনটা ধরে নেব, এটাকে ভূমি ধরে নিচ্ছি।
আর উচ্চতা কোনটা হবে? উচ্চতা নিশ্চয়ই এটা নয়, কারণ উচ্চতা কোনটা হয়? সবসময় লম্ব হয় 90 ডিগ্রি। তাই এটার তো উচ্চতা তোমার দেওয়া নেই, তাহলে তুমি উচ্চতার জন্য এক কাজ করো, এই দুটো তো সমান্তরাল সরলরেখা, আমি এইখান থেকে এক মিনিট, আমি এইখান থেকে একটা রেখা টেনে দিলাম, তাহলে এ বি সি ডি এটাকে আমি ই নাম দিচ্ছি। এটা মোটামুটি লম্ব মনে হচ্ছে, ঠিক আছে? তো তাহলে এটা তো লম্ব হবে না, লম্ব ছাড়া তো উচ্চতা হয় না, তাহলে একটা লম্ব টেনে দাও। আর যেহেতু এটা সমান্তরাল সরলরেখা, লম্ব এটা 90 ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজের আমি উল্টো দিকে থেকে নিচ্ছি, এটা ভূমি আর এটা উচ্চতা, ত্রিভুজটার উচ্চতা এটা। কারণ দেখো, যদি তোমার মনে করে এরকম একটা ত্রিভুজ হয়, তাহলে উচ্চতা এটা। এবার ত্রিভুজটা যেখানেই থাক না কেন উচ্চতা এটা হবে, যদি একই সমান্তরাল সরলরেখা হয়। তো এটা 90 ডিগ্রি যেখানে যাবে সেই হচ্ছে উচ্চতা। তাহলে এই ত্রিভুজের এটা ভূমি আর উচ্চতা হবে এখান থেকে শীর্ষবিন্দুর লাইনে যেটা সেটা। তাহলে আমি এর উচ্চতা হাফ ইন্টু ভূমি কোনটা? ডিসি, ইন্টু উচ্চতা কোনটা? ডিই। উচ্চতাটাকে আমরা ডিই দিলাম, উচ্চতা হলো ডিই, তাহলে হাফ ইন্টু ডিসি ইন্টু ডিই। কারণ আবার বলছি কথাটা, এটা তোমার উচ্চতা নয়, এটা বেঁকে আছে ত্রিভুজটা, যেটা বেঁকে আছে সেটা চলবে না, সবসময় ওই শীর্ষবিন্দুর যে রেখা সমান্তরাল তার সোজা তোমাকে টানতে হবে, সেইটা হচ্ছে তোমার উচ্চতা। তাহলে হাফ ইন্টু ডিসি ইন্টু ডি প্লাস, এদিকেও আসছি, এই ত্রিভুজের উচ্চতা বার করো, হাফ ইন্টু ভূমি, ভূমি কোনটা? এবি, ইন্টু উচ্চতা, এর উচ্চতা কোনটা? এইখান থেকে হবে উচ্চতাটা এ বি সি ডি ই, এটাকে আমি এফ নাম দিয়ে দিলাম, সি এফ। দেখে নাও, তাহলে আমাদের এটা হয়ে গেল হাফ, এই ত্রিভুজের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর এটা হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, দুটো। এরপর তুমি একটু কমন নিয়ে নাও, না তার আগে একটা কাজ করো, লক্ষ্য করো ডিই আর সিএফ এই দুটো কিন্তু একই দূরত্ব হবে। কেন একই দূরত্ব হবে? যদি দুটো সমান্তরাল সরলরেখা হয়, সমান্তরাল, এবং এটাও 90 ডিগ্রি একটা যদি লম্ব টানো আর এটা একটা 90 ডিগ্রি লম্ব টানো, তো যত 90 ডিগ্রি লম্ব টানবে ওদের দূরত্ব কিন্তু সবসময় সমান হবে, লম্ব হতে হবে। কারণ নাহলে তুমি যদি এখান থেকে এটা বাঁকিয়ে দাও, এটা এখান থেকে এতটা বাঁকিয়ে দাও, তাহলে এটা এর চেয়ে এটা বড় হয়ে যাবে, মানে ছোট বড় হয়ে যাবে। কিন্তু যদি তুমি লম্ব টানো, এটা লম্ব এটাও লম্ব, আর দুটো সমান্তরাল সরলরেখা, আবার বলছি দুটো সমান্তরাল সরলরেখা, এবং এরা যদি লম্ব হয় তাহলে এদের দূরত্ব সবসময় সমান হবে, কারণ একই জায়গায় স্ট্রাইক করবে, তো একই ডিস্টেন্সে। তাহলে সেই নিয়ম অনুযায়ী এটা তো একটা সমান্তরাল রেখা, কারণ রম্বস ধরেছো তুমি, এটা সরি ট্রাপিজিয়াম ধরেছো, এটা সমান্তরাল, আর এটাও লম্ব এটাও লম্ব, তাহলে এটা লম্ব হয়ে এদের দুজন সমান হবে। তাহলে যদি সেটা হয় তাহলে তুমি ডিই জায়গায় সিএফ লিখতে পারো, সিএফ এর জায়গায় ডিই লিখতে পারো। তাই আমরা এক কাজ করব, হাফ ইন্টু ডিসি ইন্টু ডি রেখে দাও, প্লাস হাফ ইন্টু এবি ইন্টু এই ডিই জায়গায় সিএফ বা সিএফ এর জায়গায় ডি একটা কিছু করে দিচ্ছি, এটা ডি রেখে দিয়েছি, সিএফ না লিখে আমি এটাকে ডি করে দিলাম, কারণ দুটো একই ডিসটেন্স হবে। কারণ দিয়ে দিব, যেহেতু এবি সমান্তরাল ডিসি, যেহেতু এবি সমান্তরাল ডিসি, এবি সমান্তরাল ডিসি এবং ডিই আর সিএফ দুটোই লম্ব, ডিই লম্ব এবি আর সিএফ লম্ব এবি, যেহেতু দুজনেই লম্ব, এর উপর লম্ব আছে এর উপর লম্ব আছে, তাই এইটা আর এটা সমান হবে, তাই আমি মান বসিয়ে দিতে পারি এর জায়গায় ডি। এবার তুমি কমন নিয়ে নাও, কমন নিলে তুমি কি কি পাচ্ছ? 1/2 কমন চলে গেল, আর দেখো ডিই ডিই কমন চলে গেল,
পড়ে রইল ডিসি প্লাস এবি, ডিসি প্লাস এবি। এবার তুমি পরিষ্কার দেখো যে কি পেলে তুমি ফর্মুলাটা। পুরো ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফলের ফর্মুলা হলো হাফ ইন্টু ডিই। ডি মানে লম্ব দূরত্ব। এই যে দুটো সমান্তরাল সরলরেখা, এদের মাঝখানে যে কোনো জায়গায় একটা লম্ব দূরত্ব বোঝাচ্ছে এটা। আর ডিসি মানে এই বাহুটা আর এবি আর এই বাহুটা, এদের যোগফল। ক্লিয়ারলি ফর্মুলাটা কি হচ্ছে? হাফ ইন্টু লম্ব দূরত্ব ডিই, হাফ ইন্টু লম্ব দূরত্ব ইন্টু ডিসি প্লাস এবি, তার মানে ট্রাপিজিয়ামের সমান্তরাল যে বাহু দুটো, সেই বাহু দুটির যোগফল, এইটা প্লাস এইটার যোগফল। তাহলে আমি যদি আরেকটু পরিষ্কার করে লিখতে চাই, তাহলে তুমি ফর্মুলাটা কি লিখবে? হাফ, আচ্ছা দেখে নাও তুমি এটা প্রথমে, আশা করি অসুবিধা হবে না বুঝতে। এতটা পর্যন্ত ক্লিয়ার আছে কিনা চেক করো না পুরোটা। তাহলে হাফ ইন্টু ডিই, ডিইটা কি বলে? লম্ব দূরত্ব। কার লম্ব দূরত্ব? এটা নয় যে এটার লম্ব দূরত্ব, সমান্তরাল বাহু দুটির লম্ব দূরত্ব। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব ইন্টু ডিসি প্লাস এবি, তার মানে সমান্তরাল বাহু দুটির সমষ্টি। অতএব সমান্তরাল বাহু দুটির সমষ্টি। দেখে নাও, সমান্তরাল বাহু দুটির সমষ্টি। এর থেকে ফর্মুলাটা পেয়ে গেলে। তাহলে তুমি যদি একবার এই ধারণাটা পরিষ্কার করে নাও, একবার বুঝে নাও, তো এই ফর্মুলাটা মনে হয় না তোমাকে মুখস্থ করতে হবে। তুমি যে কোনো সময় তুমি সারা বছর এটা মনে রাখতে পারবে, কারণ মূল বিষয়টা তোমার জানা থাকবে। এই হয়ে গেল আমাদের একটা নির্ণয়। ভালো করে দেখে নাও। এরপরে আমরা চলে আসবো রম্বসে। এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে রম্বস। 2 নম্বরে আমরা রম্বসে আসছি। তাহলে রম্বস কাকে বলে? রম্বস হচ্ছে যে চতুর্ভুজ, আমরা রম্বসের ছবিটা একটু করে নিই। এটা একটা রম্বস। তুমি চেহারা দেখে বৈশিষ্ট্য বুঝতে পারবে। রম্বসের বৈশিষ্ট্য হচ্ছে বর্গক্ষেত্রের মতনই 4টা বাহু সমান, কিন্তু পার্থক্যটা কোথায়? বর্গক্ষেত্রে কোণগুলো 90 ডিগ্রি সোজা থাকে, এই কিন্তু 90 ডিগ্রি নয় কোণগুলো। রম্বসের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে রম্বসের 4টা বাহু সবসময় সমান হয়। আমরা যদি নামকরণ দিই এ বি সি ডি, তাহলে এ বি বি সি সি ডি ডি এ 4টা বাহু সমান। এবং 4টা বাহু সমান হলো রম্বসের বৈশিষ্ট্যটা কিন্তু কর্ণের ক্ষেত্রে আলাদা। বর্গক্ষেত্রে দুটো কর্ণই সমান হয়, কিন্তু রম্বসের দুটো কর্ণ অসমান হয়। এসি যা বিডি আবশ্যক নয় যে তা হবে আলাদা, এসি আর বিডি আলাদা মান বেরোবে। কিন্তু এর একটা কি বৈশিষ্ট্য হবে? এর যে কর্ণগুলো পরস্পরকে কিন্তু সমদ্বিখণ্ডিত করবে এবং লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে। তার মানে এর এটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে এবং এটাও 90 ডিগ্রি হবে। পরস্পরকে কিন্তু এরা সমদ্বিখণ্ডিতও করবে, এটাও একটা বৈশিষ্ট্য হবে। এটা যদি 5 হয় তো এটাও 5 হবে, এটা যদি 8 হয় তো এটাও 8 হবে। তাহলে রম্বস হচ্ছে এমন এক চতুর্ভুজ যার 4টা বাহু সমান, কিন্তু এদের কর্ণগুলো কিন্তু অসমান এবং কর্ণগুলি কিন্তু পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমান দুটো করে খণ্ডে ওরা ভাগ করে। এটা একটা ওর বৈশিষ্ট্য বটে। তাহলে আসা যাক আমাদের রম্বসের ক্ষেত্রফলে। রম্বসের ক্ষেত্রফল আমরা কি করে বার করব? রম্বসের ক্ষেত্রফল তো ট্রাপিজিয়ামটা যেভাবে বুঝেছো সেইভাবেই কাজ হবে বাকিগুলোতে আমাদের।
রম্বসের ক্ষেত্রফলে আমরা কি করব, এই রম্বসটাকে দুটো ত্রিভুজে ভাগ করে নিচ্ছি। গোটা রম্বসটা একবারে ফর্মুলা না করে একটা ত্রিভুজ একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ এডিসি নিচ্ছি আর একটা ত্রিভুজ এ বি সি নিচ্ছি, তাদের যোগ করলেই তো তুমি সমগ্র রম্বসটার ক্ষেত্রফল পাবে। তাহলে এবিসিডি রম্বসের ক্ষেত্রফল, এবিসিডি রম্বসের ক্ষেত্রফল কি হবে, একটা ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল প্লাস এইদিকেরটা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এরপর তুমি মান বসাও, তাহলে এডিসি নিচ্ছে আগে, এডিসি এর ক্ষেত্রফল নিচ্ছি, তাহলে এডিসি এর ক্ষেত্রফল ত্রিভুজ বটের ক্ষেত্রফল ফর্মুলা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়, তাহলে এর ক্ষেত্রফল নিশ্চয়ই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হবে, ওরও ক্ষেত্রফল নিশ্চয়ই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হবে। এবার তুমি মান বসাও, প্রথমে এডিসি নিচ্ছ, এটা এর এর ভূমি কোনটা, নিচেরটা এসি ভূমি বটে, লক্ষ্য করো এটা ভূমি আর এটা লম্ব, কারণ 90 ডিগ্রি লম্ব তো বটে, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা কোনটা, এটা মিডল পয়েন্টটাকে আমরা ও দিয়ে দিচ্ছিলাম, ও ও বটে, তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে এসি ইন্টু উচ্চতা, উচ্চতা 40 প্লাস হাফ ইন্টু এই ত্রিভুজের ভূমি কোনটা, এই এবিসি ভূমি ও এসি বটে, ওই দিকের থেকে নেবে এসি ইন্টু উচ্চতা কোনটা, ওবি। দেখো ট্রাপিজিয়াম আর রম্বস একই চেহারা প্রায় প্রায়, কিন্তু দেখো একই বললে ভুল হবে, পার্থক্য অনেক কিছু আছে, কিন্তু ওই যে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল, আমি কোনটা বলতে চাইছিলাম যে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করেই করছো, ট্রাপিজিয়ামটা করেছিল এটাও করছো, কিন্তু দেখো কত আলাদা আমাদের উত্তর বেরোচ্ছে। এইবারে হাফটাকে তুমি কমন নিয়ে নাও, ইন্টু এসিটা দুটো আছে কমন নিয়ে নাও, পড়ে হলো ওডি প্লাস ওবি, এতে হাফ ইন্টু এসি আর ওডি প্লাস ওবি, ওডি প্লাস ওবি যোগ করো, কি পাচ্ছ তুমি, ওডি আর ওবি যোগ করলে বিডি পাচ্ছ, তার মানে ওডি প্লাস ওবি হলো বিডি। এবারে দেখো ফর্মুলাটা তুমি কি পেলে ফাইনালি, যদি রম্বস হয় তার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এসি, এসি মানে একটা কর্ণ, ইন্টু বিডি মানে আরেকটা কর্ণ, তার মানে রম্বসের ক্ষেত্রফলের মূল ফর্মুলা কি বটে, হাফ ইন্টু দুটি কর্ণের গুণফল, দুটি কর্ণের গুণফল, ঠিক, হাফ ইন্টু দুটি কর্ণের গুণফল হয়ে গেল রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা। দেখেন আশা করি এটা বুঝতে অসুবিধা লাগবে না। আচ্ছা দেখো এখানে এবার একটা কথা বলি আমি, রম্বসটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, রম্বসের ক্ষেত্রফল অনেক সময় রম্বসের কর্ণ দিয়ে দেয় তোমাকে, ঠিক আছে, রম্বসের কর্ণ দিয়ে দিল দুটো এবং তোমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে বললো, তাহলে ভেরি ইজি ব্যাপার, যে যদি তোমাকে কর্ণ দুটোর মান দিয়ে দেয়, মনে করো এটা 5 বললো এটা 8 বললো, তাহলে ক্ষেত্রফল কত, তাহলে হাফ ইন্টু 5 গুণিত 8 করে তুমি ক্ষেত্রফল বার করে দিলে, ভেরি ইজি। কিন্তু অনেক সময় কি হয় যে তোমার হয়তো রম্বসের বাহু বার করতে বললো, তাহলে তুমি রম্বসের বাহু কি করে বার করবে, এখান থেকে, এখানে তো কর্ণ দিয়েছে, তুমি ক্ষেত্রফল থেকে কর্ণ পাচ্ছ, কিন্তু কর্ণ থেকে বাহু কি করে তুমি পাবে, সেটা একটা বুঝতে হবে যে কর্ণ থেকে আমি বাহু কি করে পাবো, বা অনেক সময় বাহুর মান দিয়ে দেয়, রম্বসের বাহু দিয়ে দিল, তোমাকে বললো যে ক্ষেত্রফল বার করো, তখন তুমি কি করে বার করবে, এই ধরনের যে প্রশ্নগুলো এগুলো তোমাকে একটু পরিষ্কার করতে হবে আগে। তাহলে আমরা বাহু নির্ণয়টা কি করে করবে একটু দেখে নিই আমরা। মনে করো তোমাকে কর্ণ দিল, বাহু বার করতে বললো, তুমি কি করে বার করবে, মুছে দিচ্ছি এটা, আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা। তো যেহেতু কর্ণ দুটো আলাদা, তাই এখান থেকে তুমি বাহু কি করে বার করবে, মনে করো যে এটা যদি 8 হয়,
তাহলে এটা 4 4, আর এটা যদি 6 হয় তাহলে এটা 3 3। তার মানে এই যে একটা ত্রিভুজ আমরা পাচ্ছি, এই বাহুটাকে আমরা বার করছি। রম্বসের 4টা বাহু সমান হয়, যে কোনো একটা বাহু বেরোলে তো 4টা হয়ে গেল। তাহলে এই বাহুটাকে আমি ইন্ডিকেশনে নিচ্ছি, আমাদের এইটার মান বার করব কত হচ্ছে। কি করে তুমি বার করবে? তাহলে যদি এই বাহুটার মান বার করতে হয় তাহলে তুমি এই ত্রিভুজটাকে লক্ষ্য করো, ত্রিভুজ ওডিসি কে, এটা তো 90 ডিগ্রি হয়ে আছে গল্প যে 90 ডিগ্রি। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ওডিসি এর, সমকোণী ত্রিভুজ ওডিসি এর এটা তো 90 ডিগ্রি। তাহলে অতিভুজ কোনটা? এইটা। 90-র উল্টোটা অতিভুজ হয়। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব ভূমিতে যেটা খুঁজে ধরতে পারো, অতিভুজটা ফিক্সড, কারণ ওটা অতিভুজের 90-র উল্টো দিকে যেটা হয়। তাহলে যদি আমি এটা সমকোণী ত্রিভুজ মনে করি, এটাকে 90 ডিগ্রি পড়ে কোনটা, তাহলে ফর্মুলাটা কি দাঁড়াবে? অতিভুজ স্কয়ার সমান, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা ফর্মুলাটা জানো তোমরা। তাহলে অতিভুজটা কোনটা? ডিসি। ডিসি স্কয়ার সমান লম্ব এটাকে ধরে নিচ্ছি ওডি, ওডি স্কয়ার, আর ভূমি এটাকে ধরে নিচ্ছি ওসি, ওসি স্কয়ার। তাহলে আমি অতিভুজ সমান, অতিভুজ স্কয়ার সমান ওডি স্কয়ার প্লাস ওসি স্কয়ার ধরে নিলাম। ক্লিয়ার? এরপর তুমি এক কাজ করো, স্কয়ারটা ট্রান্সফার করে দাও। যদি স্কয়ারটা ট্রান্সফার করে দাও তাহলে তুমি কাকে পাবে? ডিসি কে পাবে। আমি ডিসি কে বার করতে চাইছি, স্কয়ার ট্রান্সফার করে দাও, ওডি স্কয়ার প্লাস ওসি স্কয়ার। আমি আবার বলছি, কি করছো তুমি খেয়াল করো। তুমি করছো যে যদি রম্বসের কর্ণ দেওয়া থেকে বাহু কি করে বার করবে সেই জায়গাটা। তাহলে একটা বাহু সমান, তাই যে কোনো একটা বাহু বার করছি। তাহলে ডিসি সমান √ওভার ওডি স্কয়ার প্লাস ওসি স্কয়ার হলো। এবারে ওডিটা দেখো কি বলে, ওডি মানে এইখান থেকে এতটা, কিন্তু এইখান থেকে এতটা কার অর্ধেক বটে? বিডির অর্ধেক বটে। কারণ কি? রম্বসের বৈশিষ্ট্য হলো যে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমান দুটো খণ্ড, এটা যতটা এটা যতটা। তাহলে যদি সেটা হয় তার মানে তুমি ওডি না লিখে তুমি লিখতে পারো বিডির অর্ধেক। আমি আবার বলছি কথাটা, এটা যদি 3 হয় পুরোটা 6 হবে, তাহলে 3 কে তুমি 6-এর অর্ধেক লিখতে পারো। তাহলে ওডি কে আমি বিডির অর্ধেক লিখতে পারি। তাহলে ওডি ইজ ইকুয়াল টু হাফ অফ বিডি আমি লিখতে পারি। কারণ ওডিটা বিডির অর্ধেক, আর স্কয়ার তো বাইরে আছে, ও তো ধরালক্ষণ থাকছে, ওকে তুমি সরিয়ে দিতে পারো না। প্লাস ওসি এইখান থেকে এতটা, তাহলে এটা কি হবে? পুরোটার অর্ধেক, এসির অর্ধেক। তাহলে ওসির জায়গায় আমি লিখবো হাফ অফ এসি, আর তার বাইরে স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দাও। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এটাও পুরোটার অর্ধেক আর এটাও পুরোটার অর্ধেক ছিল। আমি কি করতে চাইছি লক্ষ্য করো, যে এটা তো খাপছাড়া ছিল, অর্ধেক অর্ধেক ছিল, কিন্তু তোমাকে কি বলা হয়েছে? অনেক সময় কর্ণের মান দিয়ে দেয়, তুমি কর্ণের মান জানো কিন্তু তুমি বাহু জানো না, সেক্ষেত্রে কর্ণ থেকে বাহু কি করে আসবে সেটা বার করছি আমরা। তাহলে এবার আর একটু ক্লিয়ার করা যাক এটাকে। স্কয়ার তুলে দাও, তাহলে 1 এর 4 হয়ে যাবে। এটা বিডি স্কয়ার থাকলো, এটা 1 এর 4 হয়ে যাবে, এটা এসি স্কয়ার হয়ে গেল। 1 এর 4 কে কমন নিয়ে নাও, বিডি স্কয়ার প্লাস এসি স্কয়ার থাকলো, আর 1 এর 4 তো বাইরে বেরিয়ে যেতে পারে। এত 1 এর 4টা কি হয়ে গেল? 1 এর 2 হয়ে গেল। √ওভার এটা কি রইল? বিডি স্কয়ার প্লাস এসি স্কয়ার। যদি শুধু একটা স্কয়ার থাকতো তাহলে রুটকে খেত, কিন্তু যখন দুটো স্কয়ারের মাঝখানে প্লাস মাইনাস চিহ্ন থাকে তখন তো আর রুটকে খেতে বেরোতে পারে না, ও ভেতরে থেকে গেল। তাহলে হাফ ইন্টু বিডি স্কয়ার প্লাস এসি স্কয়ার। কি পেয়েছো সেটা তুমি দেখো। ফাইনালি আমরা কি পেলাম? কি বার করছি? ডিসি। ডিসি সমান, ডিসি কি বটে? বাহু, রম্বসের বাহু সমান, এতএব বাহু সমান হাফ ইন্টু √ওভার
বিডি, বিডি কে বটে দেখো, বিডি একটা কর্ণ বটে, কর্ণ স্কয়ার প্লাস এসি, এসি কি বটে আর একটা কর্ণ, তার মানে দুটো কর্ণ স্কয়ার। তাহলে হাফ ইন্টু প্রথম কর্ণ তার স্কয়ার প্লাস দ্বিতীয় কর্ণ তার স্কয়ার, হাফ ইন্টু প্রথম কর্ণ স্কয়ার প্লাস দ্বিতীয় কর্ণ স্কয়ার। তাহলে যদি তোমাকে কর্ণ দেওয়া থেকে বাহু বার করতে বলে তাহলে তোমার এই ফর্মুলাটা কাজে লাগবে। একবারের জন্য মনে করো না যে বোরিং লাগছে বা এগুলো বুঝতে কষ্ট হচ্ছে বা এগুলো না বুঝলেও চলে, যদি এরকম ধারণা মনে হয় তাহলে তুমি কোনোদিন অঙ্ক ভালো করে শিখতে পারবে না। এটা নয় যে আমি ফর্মুলাটা মুখস্থ করে নিলাম আমি যে কোনো অঙ্ক করতে পারবো, সেটা নয়। তুমি যদি প্রিলিমিনারি এই ধারণাটা না রাখতে পারো তাহলে কিন্তু তুমি ভালো করে কোনোদিনও গভীরে অঙ্ক নিজে করতে পারবে না। তাহলে এটা হয়ে গেল রম্বসের কর্ণ দেওয়া থাকলে বাহু কি করে বেরোবে তার ফর্মুলা। দেখে নাও, আশা করি অসুবিধা হবে না এটা বুঝতে। আর একটা শেষ কথা বলে নি, রম্বসের পরিসীমা, যদি পরিসীমা থাকে তো পরিসীমাটা তো খুব ইজি। রম্বসের পরিসীমা বুঝতে পারছো, পরিসীমা মানে চারটি বাহুর যোগফল, চারটা বাহুতে একই বটে, এটা 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 এটা, তাহলে 4 গুণিত বাহু, বাস রম্বসের পরিসীমা 4 গুণিত বাহু। তাহলে আমরা এখান থেকে তিনটা ফর্মুলা পেলাম, একটা ক্ষেত্রফলের ফর্মুলা হলো, 2 নম্বর বাহুর ফর্মুলা হলো, আর 3 নম্বর রম্বসের পরিসীমার ফর্মুলা হলো। এর বাইরে রম্বসের কোনো বিষয় তোমাদের দেখতে পাবে না তোমরা বাড়তি কিছু আছে বলে। এরপর আমরা আসছি পরের সামান্তরিকে, আসছি আমরা পরের সামান্তরিকে। এরপরে সামান্তরিকে বলি একটু। সামান্তরিক আয়তক্ষেত্রের মতনই সেম চেহারা, কিন্তু পার্থক্য একটা জায়গায়, ও হেলে পড়ে যায়, আয়তক্ষেত্র হেলে পড়ে না। আয়তক্ষেত্র এই স্ট্রাকচারটা যার দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থ, আর সামান্তরিক এটাই হেলে যায়, তার মানে এইটা মনে করো সামান্তরিক। আয়তক্ষেত্রে এটা এটা সামান্তরিক। আয়তক্ষেত্রে দুটো বাহু দৈর্ঘ্য দুটো বাহু প্রস্থ, এরও দুটো বাহু দৈর্ঘ্য দুটো বাহু প্রস্থ। পার্থক্যটা কোথায় আয়তক্ষেত্রের সঙ্গে সামান্তরিকের? আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, 90 90 90 90, কিন্তু এর কোণ 90 ডিগ্রি হয় না, 90 হবে না, বাকি সব হবে। তাহলে 60 হতে পারে, 30 হতে পারে, 45 হতে পারে, ইত্যাদি ইত্যাদি হতে পারে। তাহলে কি হেলে আছে। আর যেহেতু দৈর্ঘ্য যা এই দুটো একই এবং এই দুটো একই এবং এরা সমান্তরাল, সামান্তরিক বলতে সমান্তরাল, এটা সমান্তরাল হবে, দৈর্ঘ্য দুটো সমান্তরাল, প্রস্থ দুটো সমান্তরাল। তাহলে যদি আমি এর ক্ষেত্রফল পরিসীমা ইত্যাদি বার করতে যাই তো কি হবে? এই হলো এ বি সি ডি সামান্তরিক। তাহলে সামান্তরিকে তুমি যদি পরিসীমা বার করো তাহলে কত হবে? পরিসীমা মানে চারটে বাহুর যোগফল, এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ, এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ। এর মধ্যে এবি যা ডিসি তা, আর এবি যা ডিসি তা আর বিসি যা ডিএ তা, দেখতে পাচ্ছ? তাহলে এবি প্লাস বিসি প্লাস সিডি না লিখে তার বদলে আমি এবি লিখতে পারি, আর ডিএ না লিখে তার বদলে আমি বিসি লিখতে পারি। তার মানে দুটা এবি পাচ্ছ, দুটা বিসি পাচ্ছ, 2 2 কমন চলে গেল, পড়ে রইল এবি প্লাস বিসি। দেখো না কি পেলে তুমি? পরিসীমার ফর্মুলা 2 ইন্টু এবি, এবি মানে দৈর্ঘ্য আর বিসি মানে প্রস্থ। তাহলে পরিসীমার ফর্মুলা কি দাঁড়ালো? 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রেরও যদি তোমাকে পরিসীমা বার করতে বলে তাহলে ফর্মুলা ওইটাই হবে, 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। আর এরও কারণ কি, বাইরের আউটার সারফেস গুলো তো, আউটার স্ট্রাকচার তো সেম থাকছে,
স্ট্রাকচার না সরি আউটার যে তোমার ডিস্টেন্সটা আর কি কোণটা কতটা সব তো সেম থাকছে, যার জন্য পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। তাহলে সামান্তরিকের পরিসীমার ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। কি করে পেলে? এটা হলো তার কথা, দেখে নাও তোমরা। এরপর আমি আসছি ক্ষেত্রফল। ক্ষেত্রফল মুছে নিচ্ছে না, ক্ষেত্রফলে সামান্তরিকের ক্ষেত্রফল এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল। আচ্ছা, ক্ষেত্রফল বার করার নিয়ম আমি একই রকমই যাব। দেখো আমি একটা কর্ণ টেনে দিচ্ছি, তো যেহেতু এরা পরস্পর সমান্তরাল এবং এই ডিস্টেন্সটা একই, এই ডিস্টেন্সটা একই এবং পরস্পর সমান্তরাল, তাই এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল সমান হবে। কারণ দেখো এটা যতটা এটাও ততটা, এটা যতটা এটাও ততটা, তাহলে এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল আলাদা কিছু হবে না। তাহলে একটা ত্রিভুজ নিয়ে চলছি আমরা, এর ক্ষেত্রফল কি হবে এইটা নিয়ে নিলাম, মনে করো 2 ইন্টু ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল। দেখো তাহলে পুরোটার ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু এর ক্ষেত্রফল এর দ্বিগুণ, তাহলে পুরোটা হয়ে গেল। এবারে এর ফর্মুলা যদি তুমি লিখো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে, মান বসানো যায়, 2 তো কেটে গেল, তাহলে তুমি কি পেলে? ভূমি ইন্টু উচ্চতা। ভূমিটা ডিসি হতে পারে কিন্তু উচ্চতা তো ডিসি হবে না, উচ্চতা হবে এইখান থেকে, এই ভূমির থেকে যেটা লম্ব সেটা হবে উচ্চতা। তো যেটাই হোক না কেন আমরা উচ্চতায় ভাষা লিখবো, উচ্চতার মান যা দিবে তুমি সেটা বসাবে, বা নির্ণয় করতে হতে পারে নির্ণয় করবে, কিন্তু সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা হলো ভূমি ইন্টু উচ্চতা। বাস, সামান্তরিকের কাজ আমাদের এখানে শেষ হয়ে গেল। আমরা আয়তক্ষেত্র শুরু করছি। তাহলে এরপরে আয়তক্ষেত্রে যদি আমরা ছবি করি, এটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র বিষয়ে তোমাদের ধারণা নিশ্চয়ই আছে সবকিছু। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য লম্বা দুটো বাহু আর প্রস্থ এই দুটো বাহু। তাহলে আমি নামকরণ দিচ্ছি এবিসিডি। তাহলে আয়তক্ষেত্রের মেইনলি 3টা বিষয় তো তোমাকে জানতে হবে, একটা হচ্ছে পরিসীমা, একটা হচ্ছে ক্ষেত্রফল এবং একটা হচ্ছে কর্ণ। কর্ণর বিষয়ও তোমাদের থাকে। তাহলে আমরা প্রথমে পরিসীমাটা চলে আসছি। আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমার জন্য এই পরিসীমা বলতে 4টা বাহুর যোগফল, এবি প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা, তাহলে এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ, এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ। এবারে এবি যা ডিসিটা, এবি যা সিডি বা ডিসিটা, আর এইটা যা এটা তা, বিসি যা ডিএ তা। এটা আয়তক্ষেত্রের নিয়ম। এবং আয়তক্ষেত্রের আরেকটি বৈশিষ্ট্য, এই কোণগুলো কিন্তু সব সময় 90 ডিগ্রি হয়, সব 90 ডিগ্রি হয়। তাহলে এটা যদি যোগ করো তাহলে দুটো এবি পাচ্ছ, মনে করো এবি প্লাস বিসি প্লাস, এবি সিডির জায়গায় এবি লিখতে পারি আর ডি এর জায়গায় বিসি লিখতে পারি, কারণ এটা যা এটা, এটা যা এটা তা। তাহলে দুটো এবি পাচ্ছ 2 এবি প্লাস দুটো বিসি পাচ্ছ 2 বিসি, এত 2 ইন্টু এবি প্লাস বিসি। আর এবি কি বটে? দৈর্ঘ্য, আর বিসি কি বটে? প্রস্থ। তাহলে যদি আমরা স্বাভাবিক দেখি আয়তক্ষেত্রের পরিসীমা, তাহলে তুমি ফর্মুলা কি পাচ্ছ? 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, যা বেরোবে তত একক। ক্লিয়ার হয়ে গেল এটা? তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা যা তোমরা জানো, যদিও 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ আসছে এইভাবে। আসছে এরপরে আমরা ক্ষেত্রফলে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা শুরু করছি। দেখে নাও, ঠিক আছে, এটা ক্ষেত্রফল শুরু করছি।
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তুমি যদি নির্ণয় করো তাহলে এক কাজ করছি, আয়তক্ষেত্রে একটা কর্ণ টেনে দিচ্ছি আমরা। কর্ণ টেনে দিলাম এসি। তাহলে আয়তক্ষেত্রে দুটো সমান ত্রিভুজে ভাগ হয়ে গেল, একটা এডিসি আর একটা এবিসি। আর যেহেতু এর দৈর্ঘ্য এটার সমান আর এটার সঙ্গে এটার সমান এবং 90-90, এটাও 90 এটাও 90 ত্রিভুজটার, তার মানে এই দুটো ত্রিভুজ একদম সেম ক্ষেত্রের হবে, একই ক্ষেত্রের ক্ষেত্রফল হবে। তাহলে যে কোনো একটা আমরা বার করে নিচ্ছি। তাহলে 2 ত্রিভুজ এডিসি এডিসি এর ক্ষেত্রফল, যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করো, তাকে 2 দিয়ে গুণ করে দাও, হয়ে যাবে। কারণ আয়তক্ষেত্র তো এটা এটা সমান হবে। তাহলে 2 ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি কোনটাকে নেবো? এটাকে নিয়ে নিচ্ছি, ভূমি ইন্টু উচ্চতা, এটাকে নিয়ে নিচ্ছি এডি। হাফ ইন্টু, যদি এটা ভূমি নিই তাহলে এটা উচ্চতা, কারণ এটা 90 ডিগ্রি বটে, উচ্চতা ধরতেই পারো। আর তো 2 কেটে গেল, পড়ে লিখি ডিসি ইন্টু এডি। ডিসি ইন্টু এডি, ডিসি কোনটা? এটা, এডি কোনটা? এটা। তার মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাই আমাদের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা লিখি দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আর যেহেতু ক্ষেত্রফল তাই বর্গ একক হবে, বর্গ একক। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হলো দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দেখে নাও, এরপর আমরা আয়তক্ষেত্রের কর্ণে আসছি। তাহলে আমরা কর্ণতে আসছি। এটা হচ্ছে কর্ণ। আয়তক্ষেত্রে দুটো কর্ণেরই দৈর্ঘ্য সমান হয়, এসি যা বিডিও তা, রম্বসের মতো আলাদা হয় না, এরা একই হয়। কারণ একই হতে বাধ্য, যেহেতু এটা এটা সমান এবং এটা সমান্তরাল, এটাও সমান্তরাল, তাহলে যে দুটো রেখা টানবে নিঃসন্দেহে সমান হতে বাধ্য। তো আমরা একটা কর্ণের মান নিয়ে নিয়েছি এসি, দুটো যেহেতু একই, দুটো টানার দরকার আমরা একটা নিচ্ছি। তাহলে এটা যেহেতু 90 ডিগ্রি কোণ, তার মানে এটা এবিসি বা এডিসি, দুটো সমকোণী ত্রিভুজ বটে, আমরা একটা থেকে নিচ্ছি, সমকোণী ত্রিভুজ এবিসি। সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই আমরা কি বার করতে চলেছি? কর্ণ, আয়তক্ষেত্রের কর্ণ। তো যদি তোমাকে কর্ণ বার করতে বলে তাহলে সাধারণত দৈর্ঘ্য প্রস্থ এসবের মান দিয়ে দেয়, দিতেই হবে, নাহলে তুমি কর্ণ কি করে বার করবে? এবার কি করে আসছে সেটা দেখা যায়। সমকোণী ত্রিভুজ যদি এটা হয় তাহলে এটা 90, তার মানে এটা অতিভুজ, এসি অতিভুজ, তাহলে এটাকে আমি ভূমি ধরে নিচ্ছি আর এটাকে আমি লম্ব ধরে নিচ্ছি। তাহলে সমকোণী ত্রিভুজের যদি অতিভুজের ফর্মুলা তুমি বসাও তাহলে কি হবে? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই ফর্মুলাটা আমরা আসছি। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ দ্যাট মিন্স এসি, লম্ব এবি স্কয়ার, ভূমি লম্ব বিসি ছবি অনুযায়ী, আর ভূমি এসি এবি। অতিভুজটা ফিক্সড, বাকি যেটা খুশি তুমি লম্ব লিখো, যেটা খুশি ভূমি লিখো, ওটা কোনো প্রবলেম নয়। এবার স্কয়ারটা ট্রান্সফার করে দিচ্ছি, রুট ওভার বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। পেলে কি তুমি দেখো, বিসিটা কি বটে? প্রস্থ, এবিটা কি বটে? দৈর্ঘ্য। তার মানে এসি কি বটে? কর্ণ। তাহলে ত্রিভুজ আয়তক্ষেত্রের কর্ণ ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? অতএব আয়তক্ষেত্রের কর্ণ রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। দেখে নাও, এটা থেকে আসছে কর্ণ সমান রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, হয়ে গেল ফর্মুলাটা। তাহলে আমাদের আয়তক্ষেত্রের মেনলি এই বিষয়গুলো দরকার পড়বে। এরপর আমরা আসছি বর্গক্ষেত্রে। আচ্ছা, তার আগে একটা ছোট্ট কোশ্চেন করে নিই। মনে করো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দিয়েছে 5 সেমি, প্রস্থ দিয়েছে 4 সেমি, তোমাকে বললো এর কর্ণ কত। তাহলে তুমি কি করবে? কর্ণ সমান আয়তক্ষেত্রের কর্ণ এসি সমান রুট ওভার, ফর্মুলা কি হবে?
দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। কর্ণের ফর্মুলা এখন যেটা করলাম রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তাহলে এটা হবে 5 স্কোয়ার প্লাস এটা হবে 4 স্কোয়ার, 5 স্কোয়ার 25 প্লাস 4 স্কোয়ার 16, 6 5 11 ক্ষেত্রে 4 41 রুট 41, তাহলে কর্ণ হবে রুট 41 সেন্টিমিটার, যদি এই দুটো যদি সেমি বলে। এইভাবে আর কি তোমাকে কর্ণের মান বার করে নিতে হবে। চলে আসছে আমরা বর্গক্ষেত্রে, আসছি আমরা এরপরে বর্গক্ষেত্র। যদি একটা না বুঝতে অসুবিধা হয় বা বোরিং মনে হয় তাহলে সেক্ষেত্রে ভিডিও বন্ধ করে দেবে, একটু রেস্ট নিয়ে পরে তখন আবার বাকিটা দেখবে। কারণ বোঝার ক্ষেত্রে অনেক বেশি লেন্দি হলে হয়তো একটু সমস্যা হয় বুঝতে একটা না, সেক্ষেত্রে বন্ধ করে পরে দেখবে। তাহলে আমাদের আয়তক্ষেত্র শেষ হয়ে গেল, আসছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য সবাই জানো, বর্গক্ষেত্রের 4টা বাহু সমান হয় এবং বর্গক্ষেত্রের কোণগুলো কিন্তু 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে বর্গক্ষেত্রের আমরা প্রথমে একটু পরিসীমাটা ঠিক করে নিই। পরিসীমা কত? বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা, পরিসীমা বলতে 4টা বাহুর যোগফল। যেহেতু 4টা বাহু সমান হয়, না বড় না ছোট, তাই সবগুলোকে আমরা না দৈর্ঘ্য না প্রস্থ বলি, আমরা বাহু বলি। তাহলে প্রত্যেকটা বাহু, তাহলে 4 গুণিত বাহু একক, 4টা বাহুর যোগফল মানে 4 গুণিত বাহু হয়ে গেল পরিসীমা। আসছি আমরা ক্ষেত্রফলে। ক্ষেত্রফলে কি করব? যদি আমরা আয়তক্ষেত্র পেতাম তাহলে ফর্মুলা কি ছিল? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এই একই চেহারা যদি আমার আয়তক্ষেত্র থাকতো, মনে করে এতটা, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এখনই বার করেছো। তাহলে যদি এটা সমান হয় তার মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে দৈর্ঘ্য আর প্রস্থ কিছুই তো না, দুটোই একই। তার মানে এটা ইন্টু এটা, এক কথায় চতুর্ভুজের ক্ষেত্রফলের ফর্মুলাই হলো এইটা ইন্টু এইটা। যেমন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণিত প্রস্থ হচ্ছিল, তেমনি এটা এইটা ইন্টু এইটা হবে। তো এটা কি বাহু, এটা কি বাহু, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে বাহু গুণিত বাহু, তার মানে বাহু স্কয়ার। তার মানে এটা হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ লিখতাম, কিন্তু যেহেতু দুটোই বাহু তার মানে বাহু গুণিত বাহু, তার মানে বাহু স্কয়ার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমাদের বলে তাহলে আমাদের ফর্মুলা হয়ে যাচ্ছে বাহু স্কয়ার। আর যদি ক্ষেত্রফল তাই বর্গ একক, বর্গ একক। এরপরে ক্ষেত্রফল হলো, এরপরে আমরা কর্ণে আসছি একটু। কর্ণ, কর্ণের দৈর্ঘ্যের জন্য তুমি দেখো ত্রিভুজে চলে আসছে আমরা। ত্রিভুজের এটা তো 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এটা অতিভুজ। তাহলে অতিভুজের ফর্মুলা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয়। সমকোণী ত্রিভুজ এবিসি এর, সমকোণী ত্রিভুজ এবিসি এর অতিভুজ স্কয়ার এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। ঠিক আছে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয়। কিন্তু এক্ষেত্রে লম্ব যা ভূমি হতা, যদি এটা এ হয় তাহলে এটা এ বটে। তার মানে এতএব এসি সমান এ স্কয়ার প্লাস এ স্কয়ার, এ বলতে বাহু বোঝাচ্ছে। তাহলে এসি স্কয়ার সমান এ স্কয়ার টু এ স্কয়ার, দুটো এ স্কয়ার। যোগের ক্ষেত্রে সামনেগুলো যোগ একটা একটা দুটা এ স্কয়ার, পার তো নড়চড় হয় না। এবার স্কয়ারটা তুমি ট্রান্সফার করে দাও, এসি সমান স্কয়ার ট্রান্সফার করে দিলে এটা হয়ে গেল। তার মানে তুমি পাচ্ছ রুট তো কাটতে পারবে না, টু রুট 2 থেকে গেল, আর এর স্কয়ার রুটকে খেয়ে দিবে, স্কয়ার রুটকে খেলে কি পড়ে রইল? এ। তার মানে এতএব এসি, এসি মানে কি? কর্ণ। কর্ণ সমান রুট 2 ইন্টু এ মানে কি বলে? বাহু ধরেছিলে, বাহু। তাহলে কর্ণের ফর্মুলা
কর্ণের ফর্মুলা, বর্গক্ষেত্রে কর্ণের ফর্মুলা হচ্ছে √2 ইন্টু বাহু, যা বেরোবে তত একক। তাহলে যদি কোনো বর্গক্ষেত্রে কর্ণ দিয়ে দেয় মনে করো, সরি বাহু দিয়ে দেয় মনে করো 2 সেমি, তাহলে কর্ণ কত হবে? √2 ইন্টু 2 মানে 2√2। এইভাবে যদি বাহু দেওয়া থেকে কর্ণ বেরিয়ে যাবে। এর মধ্যে আরেকটা কথা বলে রাখা দরকার, অনেক সময় বর্গক্ষেত্রে কর্ণ দিয়ে দেয়, তোমাকে ক্ষেত্রফল বার করতে বলে, বর্গক্ষেত্রে কর্ণ দিয়ে দিল, বার করো ক্ষেত্রফল। তাহলে তার ফর্মুলাটা কি হয়ে যাবে? আমাদের এখানে একটা ফর্মুলা এটা হলো, 2 নম্বর ফর্মুলা এটা হলো, 3 নম্বর ফর্মুলা এটা হয়ে গেল, আর একটা 4 নম্বর ফর্মুলা, সেটা হচ্ছে আমরা যদি কর্ণ দিয়ে দিয়ে তুমি কি করবে, বাহু সমান কর্ণ বাই √2, আমি লিখতেই পারি বাহু সমান কর্ণ বাই √2, বাহু সমান কর্ণ আর √2 নিচে নেমে যাবে, কর্ণ বাই √2 হলো। আচ্ছা বাহু স্কোয়ার করে দাও, এটাও স্কোয়ার করে দাও, ওটা স্কোয়ার করে দাও, বাহু স্কোয়ার মানে কি পড়ে? ক্ষেত্রফল। তাহলে আমি বাহু স্কোয়ার করে দিলাম, এটাকেও স্কোয়ার করে দিলাম, তাহলে এও স্কোয়ার হয়ে গেল, দুদিকে স্কোয়ার করে দিলাম। তাহলে এতএব বাহু স্কোয়ার মানে কি বলে? বাহু স্কোয়ার মানে আসলে ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা বাহু স্কোয়ার। তাহলে বাহু স্কোয়ার মানে তুমি পেয়ে গেলে ক্ষেত্রফল, আর এদিকে তুমি কি পাচ্ছ? কর্ণ স্কোয়ার বাই √, স্কোয়ারকে খাবে 2, কর্ণ স্কোয়ার বাই 2। তার মানে আসলে যদি আরো পরিষ্কার করে ভাষাটা বলো, তাহলে হাফ ইন্টু কর্ণ স্কোয়ার। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি কথাটা, যদি কোনো ক্ষেত্রে বর্গক্ষেত্রের কর্ণ দেওয়া থাকে এবং তোমাকে ক্ষেত্রফল বার করতে বলে, তাহলে তুমি সরাসরি ফর্মুলা পেয়ে যাবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হাফ ইন্টু কর্ণের স্কোয়ার। কর্ণ যদি মনে করো 4 সেমি দিয়ে দেয়, তাহলে ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু 4 স্কোয়ার, হাফ ইন্টু 4 স্কোয়ার, হাফ ইন্টু ক্ষেত্রফল সমান হাফ ইন্টু 4 স্কোয়ার। যদি দিয়ে দেয় 4 কর্ণ, তার মানে হাফ ইন্টু 4 4 16, 2 8 16, 8 সেমি, 8 বর্গ সেমি, বর্গ একক, এইভাবে আর কি। তাহলে আমরা এটা 4 নম্বর ফর্মুলা পেয়ে গেলাম একটা, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তো বাহু স্কোয়ারও হয়, আবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণ স্কোয়ারও হয় যদি কর্ণের মান দেয়, আর যদি বাহুর মান দেয় তাহলে এটা তুমি পাবে। ঠিক আছে, বর্গক্ষেত্র হয়ে গেল, আমাদের কাজ শেষ। এরপরে আমি একটু বহুভুজে আসছি। বহুভুজের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ফর্মুলা তুমি পুট আপ করতে পারবে না, কারণ বহুভুজের মধ্যে তোমার ট্রাপিজিয়াম, রম্বস, সামান্তরিক, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ ইত্যাদি নানা কিছু থাকতে পারে, যার জন্য বহুভুজের নির্দিষ্ট কোনো ফর্মুলা তৈরি হবে না, তোমাকে বিভিন্ন ফর্মুলায় ভাগ করে করতে হবে। মনে করো সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি এইভাবে, যে 1 2 3 4 5, মনে করো এটা আছে এ বি সি ডি ই, এটা একটা বহুভুজ। এর কিছু মান বার করতে বলছে, কিছু দেওয়া আছে, বাহু দেওয়া আছে, কর্ণ দেওয়া আছে, কিছু দেওয়া আছে, মান বার করতে বলেছে। তো তুমি এটার কোনো নির্দিষ্ট কোনো ফর্মুলা পাবে না, তোমাকে কি করতে হবে? নিজে থেকে তৈরি করে দেবে। যেমন মনে করো আমি এই বহুভুজটা আমাকে দিয়ে দিয়েছে, আমি কিছু একটা যোগ করে নিলাম, কোনো দিকে থেকে কর্ণ, এইটা মনে করো যোগ করে দিলাম এসি, তাহলে তুমি দুটো চিত্র পাবে, এটা একটা ত্রিভুজ হয়ে গেল, আর এটা যেমন চেহারা হবে তেমনি, এটা আপাতত যেমন দেখাচ্ছে তাতে মনে হচ্ছে যেমন এটা ট্রাপিজিয়ামের চেহারা, কারণ দেখো এটা সমান্তরাল, এটার সঙ্গে এটা মনে হচ্ছে সমান্তরাল। তাহলে যদি সমান্তরাল দুটো বাহু হয় আর একটা ছোট বড় যেমনই হোক সেটা ট্রাপিজিয়ামে যায়, প্রথমে ডিটেলসে বোঝানো হয়েছে এগুলো। তাহলে এমন নয় যে এটা সমান্তরাল, তো প্রশ্ন তোমাকে বলে দিবে যে সমান্তরাল বলে, তাহলে তুমি বুঝতে পারো যে ট্রাপিজিয়াম বটে। তাহলে আমি বোঝাতে কি চাইছি, তাহলে এক্ষেত্রে তোমার ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে, আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করে যোগ করে দিতে হবে, টোটাল ক্ষেত্রফল পেয়ে যাবে। তার মানে বহুভুজের নির্দিষ্ট কিছু ফর্মুলা নয়, ওটাকে তুমি ঠিক রকমভাবে ভেঙে ক্ষেত্রফল বা যা বলবে বার করে তুমি যোগ করে টোটালটা তুমি পেয়ে যাবে, এইভাবে হয়। আমি এর একটা উদাহরণ তোমাদের বুঝিয়ে নিই, একটা অঙ্ক আমি
এতে দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে বিষয়টা। আমি প্রশ্ন একটা দিচ্ছি, দাঁড়াও। তাহলে দেখা যাক এই প্রশ্নটা খুব মজার প্রশ্ন, খুব ভালো প্রশ্নের মধ্যে পড়ে। লক্ষ্য করো, ABCDE পঞ্চভুজ, 5টা বাহু। তাহলে আগে 5টা বাহু হয়ে যাক। বিসি বাহু, পঞ্চভুজের বিসি বাহু AD কর্ণের সমান্তরাল। প্রশ্নটা তোমরা খাতায় আলাদা করে লিখবে এবং নিজে আরেকবার ট্রাই করবে। বিসি বাহু AD কর্ণের সমান্তরাল। ইপি বিসি এর উপর লম্ব। ইপি AD কে কিউ বিন্দুতে ছেদ করেছে। বিসি সমান 7 সেমি, AD সমান 13 সেমি, PE সমান 9 সেমি, PQ সমান 4/9 অফ PE। তাহলে ABCDE পঞ্চভুজের ক্ষেত্রফল কত? শুরু করা যাক প্রশ্নটা। তাহলে একটা ছবি এঁকে নাও, ABCDE পঞ্চভুজ। পঞ্চভুজের ছবি আঁকছি। মনে করো এটা পঞ্চভুজ, A B C D E, ABCDE পঞ্চভুজ, ABCDE পঞ্চভুজ। এর যা যা বলছে করা যাক। বিসি বাহু, বিসি বাহু AD কর্ণের সমান্তরাল, AD কর্ণের সমান্তরাল। AD কে যোগ করে দাও। তাহলে প্রশ্নই তোমাকে বলে দিচ্ছে যে বিসি বাহু AD কর্ণের সমান্তরাল। বিসি সমান্তরাল AD, ক্লিয়ার? এরপরে ইপি বিসি এর উপর লম্ব। ইপি বিসি এর উপর লম্ব, বিসি এর উপরে ইপি লম্ব বটে। তাহলে ইপি একটা লম্ব টানো বিসি এর উপর। তাহলে বিসি এর উপর ই পি লম্ব, দেখে নাও। ইপি বিসি এর উপর লম্ব। তাহলে এর উপরে যদি লম্ব হয় তার মানে এটাও 90, এটাও 90 ডিগ্রি লম্ব বলে দিয়েছে। আর এগোনো যাক। ইপি এডি কে কিউ বিন্দুতে ছেদ করে। ইপি এডি কে কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে ইপি এডি কে কিউ বিন্দুতে ছেদ করে, কিউ বিন্দু ছেদ করেছে। বিসি সমান 7 সেমি। বিসি এইটা 7 সেমি, এডি 13, এডি এই পুরোটা 13 সেমি, পিই 9 সেমি, পিই 9 সেমি, পিই এই পুরোটা 9 সেমি, পুরোটা 9 সেমি। আর পিকিউ সমান পিকিউ হচ্ছে পিকিউ এইটা হচ্ছে হাফ অফ 4/9। আমরা দেখিনি কত হচ্ছে। পিকিউ সমান 4/9 অফ পিই বলেছে। তাহলে 4/9 অফ পিই, পিইটা কত বটে 9। তাহলে 9 বসিয়ে দিলাম, 4 সেমি। তাহলে পিকিউ সমান 4 পেলে। তাহলে দেখো পিকিউ এইটা হচ্ছে 4 সেমি। তাহলে পিকিউ যদি 4 হয়, আচ্ছা বাস এতটা পর্যন্ত দিয়েছে। পুরোটার ক্ষেত্রফল ভাগ করতে বলেছে। তো তুমি লক্ষ্য করো পুরোটার একসঙ্গে তুমি ফর্মুলা জানো না, তুমি দুটো ভাগ করে নাও। এটা একটা ত্রিভুজ বটে ADE, আর এটা ABCD একটা চতুর্ভুজ বটে। শুধু চতুর্ভুজটার বৈশিষ্ট্য কি সেটা তোমাকে বুঝতে হবে। তাহলে এই দুটো আলাদা আলাদা ক্ষেত্রফল বার করব, যোগ করে দেবো, টোটাল ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে প্রথমত এটা আসি, এর ক্ষেত্রফল ত্রিভুজ ADE। ADE এর তুমি কি কি জানো দেখো। ADE এর ভূমি তুমি জানো 13, আর উচ্চতাটা তুমি জানো না। পুরোটা কত বলেছে 9। আর এইখান থেকে এটা কত বেরোলো পিকিউ 4 বেরোলো, পিকিউ 4 বেরোলো। তাহলে পুরোটা হচ্ছে 9, পিই 9 থেকে 4 গেল, এটা কত হবে 5। তাহলে ইকিউ সমান 9 মাইনাস 4, 5 সেমি। তাহলে এটা হয়ে গেল 5 সেমি। ঠিক আছে, আমি একটু স্পিডে বোঝাচ্ছি, আশা করি অসুবিধা হবে না বুঝতে কথাটা। তাহলে ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল বার করো। এতএব ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল, ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি মানে AD,
ইন্টু উচ্চতা, উচ্চতা কত ইকিউ, উচ্চতায় বটে কারণ এটা লম্ব বটে, লম্ব এটা যদি 90 হয় এর সমান্তরাল এটা, ভেবে দেখো কথাটা, যেহেতু এর সমান্তরাল এটা এবং এটা লম্ব, তাই এটা লম্ব হলে এখানটাও লম্ব হবে যদি এটা সমান্তরাল হয়, তাহলে ইকিউ এত হাফ ইন্টু এডি, এডি মানে কত 13, আর ইকিউটা কত বেরোলো 5, 5 13 65 বাই 2, 5 13 65 বাই 2, 65 বাই 2 ক্ষেত্রফল বেরোলো, যেটাই বেরো। এইবারে তুমি কি বার করবে দেখো, আমরা এত বর্গ সেমি হয়ে গেল, অর্ধেক কাজ হয়ে গেল। এবার বাকি যে নিচে চতুর্ভুজটা পড়ে আছে সেটা কি করা যায় দেখা যাক। আচ্ছা বাকিটা তাহলে কি করব, আচ্ছা 65 বাই 2টাকে একটু ভাগ করে নাও, 65কে 2 দ্বারা, 2 3 6, 2 2 4, 2 5 10, 32.5 বর্গ সেমি বেরোলো। আচ্ছা একে রেখে দাও, এবারে চলে আসছি নিচেরটা, এটা কি বলে দেখো, 4টা বাহু আছে চতুর্ভুজ, এবং এটা যেহেতু এইটা সমান্তরাল বলছে দুটো বাহু, তাহলে যে চতুর্ভুজের দুটো বাহু সমান্তরাল হয় তাহলে সেটা কিসে যায়, ট্রাপিজিয়ামে যায়। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা বসাবো, ট্রাপিজিয়ামে আসছি, এ বি সি ডি ট্রাপিজিয়াম, এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলায় চলে এসো, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মনে করে দেখো, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যা ছিল এবং তুমি কি কি মান এর জানো, তাহলে ট্রাপিজিয়ামের ফর্মুলা চলে আসছে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর যোগফল বিসি প্লাস এডি হয়ে গেল, বিসি প্লাস এডি ইন্টু কি ছিল উচ্চতাটা লম্বটা পিকিউ, আমি ভাষা লিখলাম না হতো, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল ইন্টু উচ্চতা, আগে ডিসকাস হয়েছে এগুলো, এত মান বসাচ্ছি, হাফ ইন্টু এটা হচ্ছে বিসি হচ্ছে 7, এডি হচ্ছে 13, খুব সুন্দর অঙ্ক এগুলো এবং বেশ মজার অঙ্ক, বুদ্ধির অঙ্ক, ইন্টু পিকিউ, পিকিউ হলো 4, এত হাফ ইন্টু 20 ইন্টু 4, 40 বর্গ সেমি। এরকম বাইরের বহু অঙ্ক আমি করাবো তোমাদের, কিছুদিন ওয়েট করো, আগে একটু সিলেবাসটাকে টেনে নিই। তাহলে এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পেলাম 40, বাস এত। পঞ্চভুজের ক্ষেত্রফল এটা কত বেরিয়েছে 32.5 ত্রিভুজটা, আর এই চতুর্ভুজটা কত বেরোলো ট্রাপিজিয়ামের 40, যোগ করে দাও, এত ABCDE পঞ্চভুজের ক্ষেত্রফল 32.5 যুক্ত 40 সমান 72.5 বর্গ সেমি, ব্যাস। তাহলে এইভাবে হচ্ছে তোমার বহুভুজের অঙ্ক, যে কোনো বহুভুজ দেখ না কেন তুমি তাকে কিভাবে ভাগ করবে সেটাও তোমাকে ইঙ্গিত দিয়ে দিবে প্রশ্নে, এবং তুমি ভাগ করে দিবে প্রত্যেকটা যা প্রয়োজন, হুইচ ইউ নিডেড, সব প্রত্যেকটা বিষয় তোমাকে দিয়ে দিবে, তুমি শুধু বুদ্ধি করে সেগুলোকে বার করে নেবে। এটা হলো বহুভুজের অঙ্ক। ধারণা চ্যাপ্টারটা আমরা শেষ করলাম। ধারণা চ্যাপ্টারের পর এইবার আমরা যে চ্যাপ্টারটা শুরু করব পরের ভিডিওতে, সেটা হচ্ছে তোমার কোষে দেখি 15-1। এর আগে পর্যন্ত করে নিয়েছি আমরা, কোষে দেখি 15-1 আমরা শুরু করবো এর পরের ভিডিওতে। আর একটা কথা বলে রাখি, নিজে করি 15.3-5 প্রশ্নটা কোনো কারণে আমার বাদ পড়ে গেছে, ওটা আমরা অন্য একটা ছোট ভিডিওতে আমি ওই অঙ্কটা তোমাদের ছেড়ে দেবো। বাকি পরের দিন আমরা শুরু করবো 15.1 কোষে দেখি।